এই পর্যায়ে আমাদের একটা প্যানেল ডিসকাশন আছে সেম টপিকের উপরে। আমাদের টপিক ছিল রিথিঙ্কিং রেজিলিয়েন্স ফর দ্য এজ অফ এআই ড্রিভেন সাইবার অ্যাটাকস। আমাদের যারা এই পর্বে আমাদের সাথে প্যানেলিস্ট আছেন তাদেরকে রিকোয়েস্ট করছি মঞ্চে আসবার জন্য। স্পিকাররা হলেন এমডি সোহরাব হোসেন, প্রফেসর সিএসি বুয়েট, ইঞ্জিনিয়ার এমডি মুশফিকুর রহমান, Chief Information Technology Officer, First Security Islami Bank Limited, Fahaz Zaman Chaudhry, Joint Director ICT, Bangladesh Bank, Dr. Muhammad Shafiul Alam Khan, Professor, Institute of Information Technology, University of Dhaka, এবং মডারেটর হিসেবে আমাদের সাথে এই প্যানেল ডিসকাশনে থাকবেন সুমন আহমেদ সাবির, সিটিও ফাইবার এট হোম। সবাইকে মঞ্চে আসবার জন্য রিকোয়েস্ট করছি এবং আমরা তালি দিয়ে সবাইকে অভিনন্দন জানাই। আমাদের এবারের এই প্যানেল আলোচনার বিষয় হচ্ছে রিথিঙ্কিং রেজিলিয়েন্স ফর দ্য এজ অফ এআই ড্রিভেন সাইবার অ্যাটাক। আমার সামনে একটা স্টিম প্যানেলিস্ট আছেন যারা আমার মনে হয় যে ব্যাপারটাকে ডিমিস্টিফাই করবেন এবং সহজে আলোচনা। আর একটু আগে তোফায়েল ভাই যে বিস্তারিত আলোচনা করে গেছেন সেটা বোধহয় আমাদের জন্য একটা বড় সুবিধা হয়ে গেছে যে এই আলোচনাগুলো আমরা আর সহজে করতে পারবো। আমাদের একজন প্যানেলের মধ্যে মিসিং, তাই না? সোহরাব ভাই আসেননি, তো সোহরাব ভাই যখন নাই, আর একটু আগে তোফায়েল ভাই এই অনেক ধরনের ভয় দেখে গেলেন আর কি, মানে এক কথায় যে আগের যে অ্যাটাক ওই চিন্তা করলে চলবে না, আমাদের এআই ড্রিভেন ডিফেন্স তৈরি করতে হবে আর কি। তো এই জায়গায় ডিফেন্সের একটা জায়গা যেটা খুব ডিটেল আলোচনা হয়নি আগে, সেটা হচ্ছে যে একটা অর্গানাইজড স্ট্রাকচার সার্ট। আমরা এই সার্টের ক্ষেত্রে আমরা এখন ভবিষ্যতে আমরা কীভাবে চিন্তা করতে পারি এই ধরনের এআই ডিফেন্স, মানে এআই ড্রিভেন সাইবার অ্যাটাকের ক্ষেত্রে? আমি যদি একটু মুশফিক ভাইয়ের কাছে যাই। আমি বলছিলাম যে এই মানে কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম সার্ট একটা খুব প্রত্যেকটা অর্গানাইজেশনের খুব গুরুত্বপূর্ণ, যারা আসলে এই যে আমরা অনেক সাইবার প্রিপারেশন নেই কিন্তু দেখা যায় যে সেটাকে ধরে রাখা এবং প্রতিনিয়ত এটা ঠিক আছে কিনা এবং কোনো অ্যাটাক আসছে কিনা দেখার জন্যে, তো ম্যানুয়ালি তো এটা করে এখন পারা যাবে মানে বোঝা যাচ্ছে। তো এই এআই যুগে আমরা আসলে এটা কীভাবে এই জিনিসটাকে ম্যানেজ করতে পারি? জি, থ্যাংক ইউ। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছি হিউম্যান, উই আর নট এআই অ্যালগোরিদম। তো মানুষ যখন কাজ করবে, সে রেগুলারলি কাজ করে যাবে, কিন্তু যখনই তার মনোটোনাস আসবে তখন সে ভুল করতে পারে। সেই জন্য আমরা অটোমেশন ব্যবহার করব, কিন্তু অটোমেশন সবসময় আমাদের জন্য প্রপারলি কাজ করবে না। আর বাংলাদেশ এবং বাংলাদেশের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা আছে, যারা রেগুলারলি আমরা আসলে আমাদের 99% টেকনোলজি প্রোডাক্টই আমরা বাহির থেকে কিনে আনি। সো আমাদের অর্গানাইজেশনের বা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটি এবং অর্গানাইজেশনাল সিকিউরিটির কথা যদি চিন্তা করি, তাহলে আমাদের উচিত আসলে অনেক বেশি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা, আমাদের নিজেদের টেকনোলজি ইনোভেট করার জন্য। আমাদের বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ইন্ডাস্ট্রি একাডেমিয়ার রিলেশনশিপ বাড়ানো অনেক বেশি জরুরি। তো আমি মূলত এআই, ব্লকচেন, ইমার্জিং টেকনোলজি যেগুলো বলে একমাত্র ক্লাউড বাদে অন্যগুলোর ব্যাপারে খুব একটা কনসেন্ট্রেট করতে চাই না, বলতে চাই না। তার কারণ হচ্ছে আমরা আইটিতে আমার যে 23 বছরের এক্সপিরিয়েন্স, সেখানে আমাদের আইটি ইন্ডাস্ট্রিটা গ্রো না করার কারণ হচ্ছে আমরা সবসময় হাই এন্ড টেকনোলজির কথা চিন্তা করি এবং সেই টেকনোলজির আমরা ডেভেলপ করার ক্যাপাসিটি অর্জন করার আগে মার্কেটটা আমাদের দখল হয়ে যায়। তো এই জন্য আমাদের উচিত এরকমভাবে আমাদের ডিফেন্সিভ আর্কিটেকচার তৈরি করা অর্গানাইজেশনের, যার মাধ্যমে হিউম্যান ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে এবং হচ্ছে ডিফেন্সিভ আর্কিটেকচার তৈরি করে আমাদের এটাকে কি বলে অর্গানাইজেশনের সেফটি সিকিউরিটিগুলোকে এনশিওর করা। তার কারণ হচ্ছে লেটসে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করলাম, সোর করলাম, একটা সোর হচ্ছে যে লেটসে 50,000 প্লে বুক আমি তৈরি করলাম। 50,000 একতম ইনসিডেন্টটা হলে সেই ইনসিডেন্টের রেসপন্সটা কে করবে, কিভাবে করবে, সেটা কিন্তু ডিফাইন না। কারণ এই জন্যই বললাম যে হিউম্যান ইজ নট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম, হিউম্যান ইটসেলফ ডেভেলপ দি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই জন্য হিউম্যান ইন্টেলিজেন্সকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং যেটা তোফায়েল ভাই একটু আগে বলছেন যে গভর্নেন্সের ইস্যু, যদি আমাদের প্রপার গভর্নেন্স থাকে, গভর্নেন্সকে আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে কিন্তু রেগুলার বেসিসে যদি এক মনিটরিংটা থাকে এবং ডিফেন্সিভ আর্কিটেকচারটা তৈরি করা যায়, সেখান থেকে কিন্তু আমাদের প্রায় 80%-এর উপরে সাইবার অ্যাটাক
এটাকে কি বলে যে মিনিমাইজ করা সম্ভব, এবং এটা হয় না, কারণ প্রচুর অ্যাটাক হচ্ছে। অনেকে বলে যে অ্যাটাক হয়েছে, অনেকে জানে না, সবাই অ্যাটাক হয় না। একটা কথা আছে যে আসলে পৃথিবীতে বর্তমান সময়ে সবাই অ্যাটাক, কেউ জানে কেউ জানে না। তো এই জন্য যে আমাদেরকে আসলে রেগুলার বেসিসে যদি আমরা মনিটরিং করি, দেন আমরা আসলে বুঝতে পারবো যে আমাকে কি ধরনের ব্যবস্থা নেওয়া দরকার এবং কি। এই জন্য প্রপার প্রসেস পলিসিগুলো ডেভেলপ করা এবং ডিফেন্সিভ আর্কিটেকচারটা এমনভাবে দেখেন যে ফরচুন 500 কোম্পানিকে যদি আপনারা রিসার্চ করেন, ফরচুন 500 কোম্পানি তাদের পেরিমিটারে কোনো ডিফল্ট প্রোডাক্ট ইউজ করে না, সেটা পালো আলতো, সিসকো, চেকপয়েন্ট, যেই হোক। ইভেন দো স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে আছে, আপনারা যদি যান দেখবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ইউজ করে, ইটস অনলি ডেভেলপ ফর স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্লোবালি। কিন্তু আমরা তো আল্লাহর রহমতে ইয়ে থেকেই নামায়ে তারপরে ইনস্টল করি, তো তাহলে তো আমার সিকিউরিটিটা থাকবে না। তো এই জন্য আমাদেরকে, আমরা যদি মানে অনেক বড় পার্সপেক্টিভে আমাদের আইটি ইন্ডাস্ট্রিটাকে গ্রো করতে চাই, সেটা আমাদের ক্লাউড এনভায়রনমেন্ট, ডাটা সেন্টার এনভায়রনমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আদার টেকনোলজিক্যাল। তো যেহেতু আমাদের জায়গা কম, আমরা হয়তো কম্পিউটার, ল্যাপটপ এগুলোর জন্য কাজ করতে পারবো না, বাট আমাদের সার্ভিস ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে অ্যালগোরিদম ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ভিএলএসআই ডিজাইন এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোতে যদি আমরা আমাদের ব্রেনগুলোকে কাজে লাগাই তাহলে আমাদের বেটার হবে। আদারওয়াইজ দেখা যাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সাইবার অ্যাটাক হচ্ছে বা মার্কেটকে কন্ট্রোল করা যাবে এই ব্যাপারটা বলে আরেকবার আমাদের আইটি মার্কেট, আইটি ইন্ডাস্ট্রিটা বিদেশি সফটওয়্যারের হাতে চলে যাবে। এইটা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেভাবে যে ভয় দেখালেন যে সবাই যদি কাস্টমাইজড অপারেটিং সিস্টেম সফটওয়্যার বানাতে হয়, এটা খুব কঠিন হয়ে যাবে, বড় এটা করতে পারলে খুব ভালো করে, সন্দেহ নেই। তবে ভাই আমি এটা আসলে বলতে চাইছি যে বাংলাদেশ মানে প্রত্যেকটা কোম্পানি তো করবে না, কিন্তু বাংলাদেশের নিজের হচ্ছে যে কিছু টেকনোলজিক্যাল সলিউশন, এটা ভালো বলেছেন যে আমাদের মানে একটা সেলফ ডিপেন্ডেন্সি তৈরি করা আর কি, যে অপারেটিং সিস্টেম শুরু করে অনেক জায়গায় যদি আমরা করতে পারতাম, স্পেশালি সাইবার সিকিউরিটির জন্য যে প্রোডাক্টগুলো আমরা বাড়িতে কিনে ব্যবহার করছি, এবং এই কেনার সিকিউরিটি আসলে পুরো সিকিউরিটি দেয় না, সেটা যদি আমরা নিজেরা ক্যাপাসিটি বিল্ডিং করতে পারতাম, আমরা যদি এই প্রোডাক্ট নিজেরা তৈরি করতে পারতাম, এবার সম্ভব। কিন্তু সেই সক্ষমতা কিছু আমাদের প্রযুক্তিবিদদের আছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যদি উদ্যোগ নেয়, সবাই মিলে করি, আমরা নিশ্চয়ই যে একদিন পৌঁছবো। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি একটু যাই ডক্টর মোহাম্মদ শফিকুল আলম খান, প্রফেসর ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, আইআইটি। তো আমি যদি এই মুশফিক ভাইয়ের কথার বিরুদ্ধে যদি বলি যে উনি যে কথাগুলো বললেন তার সাথে এই এআই ড্রিভেন যুগে আমরা এই অর্গানাইজেশনগুলোর এই যে গভর্নেন্স ফ্রেমওয়ার্ক, আমাদের ভীষণ দুর্বলতা আছে, যেটা তোফায়েল বললেন ব্যাঙ্কগুলো অনেকটা এগিয়েছে, কিন্তু অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু আমরা আসলে সত্যি অনেক পিছিয়ে আছি। আমি ওর সাথে একমত যে সেটা যেমন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান বা কমার্শিয়াল প্রতিষ্ঠান যারা হয় তারাও কিন্তু সাইবার সিকিউরিটি জায়গাতে আসলে অনেক পিছিয়ে আছে বলতে হয়। তো এই জায়গায় আমাদের এই সাইবার অ্যাটাক এবং এআই ড্রিভেন সাইবার অ্যাটাকের যুগে আমরা আসলে সাইবার সিকিউরিটি গভর্নেন্সের ফ্রেমওয়ার্কটা কীভাবে চিন্তা করতে পারি, যেটা আমাদেরকে ভবিষ্যতে আসলে একটা নিরাপদ সাইবার ওয়ার্ল্ড দেবে। ধন্যবাদ। আমি আসলে শুরু করতে চাই আসলে সিকিউরিটি কনসেপ্টটা নিয়ে। সিকিউরিটি কিন্তু বোথ সাইড অফ দ্য কয়েন। যেমন ধরেন, আমি যখন সিকিউরিটি প্রফেশনাল, তখন আমার টার্গেট হচ্ছে আমার নলেজ এবং আমার স্কিল দিয়ে আসলে একটা অ্যাটাককে প্রিভেন্ট করা, এবং সেম স্কিল দিয়েই কিন্তু একজন অ্যাটাকার অ্যাটাক করছে। ঠিক তেমনই কিন্তু এআই এর ক্ষেত্রে আমরা হয়তো একটু আগে প্রেজেন্টেশনে শুনেছি এআই ড্রিভেন অনেক ধরনের অ্যাটাকের ক্ষেত্রে কন্ট্রিবিউট করছে, কিন্তু ঠিক একই সাথে এআই কিন্তু আবার অ্যাটাক প্রিভেনশনেও কাজ করছে। সো যে কারণে আসলে আমরা বলছি যে প্রতিটা টেকনোলজির যেরকম দুটো সাইড আছে, আমরা এআই ড্রিভেন ক্ষেত্রেও আমরা সেই জিনিস দেখতে পাচ্ছি। আর যে বিষয়টা নিয়ে এখন আসছি, আমাদের গভর্নেন্স। সো গভর্নেন্স ফ্রেমওয়ার্কের ক্ষেত্রে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আসলে আমার অর্গানাইজেশনের আসলে রিস্ক কী সেটা ভালো করে বোঝা। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যে কোনো সিকিউরিটি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে ডেফিনেটলি উই হ্যাভ এ ভেরি গুড রিস্ক ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক। আই মিন আমার রিস্ক অ্যানালাইসিসটা খুব ভালোভাবে জানতে হবে, অ্যান্ড দেন আমাকে আসলে জানতে হবে যে আসলে আমার এই রিস্কগুলোকে মিটিগেট করার জন্য কিংবা আমার সিকিউরিটি এনশিওর করার জন্য আসলে কী কী অ্যাক্টিভিটিস করা যেতে পারে, যেগুলো হয়তো অলরেডি অনেকেই আমাদের প্রেজেন্টেশনে আসছে। এবং এই দুটো জায়গায় সাকসেসফুল হতে হলে আমার সিকিউরিটি নলেজটা লাগবে। সো ডেফিনেটলি সেই নলেজ এখানে আছে। সো এই গভর্নমেন্ট প্রতিটা অর্গানাইজেশনের এই ফ্রেমওয়ার্কগুলোর ক্ষেত্রে আমি মনে করি এআই ড্রিভেন
যেসব সিকিউরিটি রিস্ক আছে সেই রিস্কগুলো প্রপারলি আইডেন্টিফিকেশন করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি চিন্তা করেন, আমি MITর কিন্তু AI রিস্কের একটা ডাটাবেস তৈরি হচ্ছে। আপনি যদি বিভিন্ন ভেন্ডরের দেখেন, আমরা প্রচুর, যেহেতু অলরেডি সুমন ভাই বলেছেন যে আমাদের এখানে প্রচুর বাইরের ভেন্ডরের প্রোডাক্ট আমরা ব্যবহার করছি, আপনি কিন্তু দেখবেন ওই প্রোডাক্টগুলোর ক্ষেত্রেও কিন্তু কন্টিনিউয়াস বেসিসে তাদের ভালনারেবিলিটি ডাটাবেসে এক্সপোজড হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম এক্সপ্লয়েট ডিবিতে তাদের এক্সপ্লয়েট করার ক্যাপাসিটিগুলো আসছে। তার মানে আমরা কিন্তু AI ব্যবহার করেও কিন্তু আমাদের কোন ভেন্ডরের কোন ইস্যুসগুলো ইন ফিউচার 1 মান্থের ভিতর এক্সপ্লয়েট হতে পারে সেগুলো কিন্তু জানার সুযোগ আছে। আপনারা যদি EPSS স্কোরিংয়ের কথা চিন্তা করেন, কিংবা আরও অনেক ধরনের সিকিউরিটি ম্যাট্রিক্স যেগুলো মিলিটারি ব্যবহার করছে, US ডিফেন্সের অর্গানাইজেশন, সেখান থেকে কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট দিচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনকে। সো আমাদের তোফায়েল ভাই অনেক কিছু বলেছেন, উনি অনেকগুলো আইডেন্টিফাই করেছেন কি ম্যালওয়্যার ফ্রিকোয়েন্ট বেসিসে হচ্ছে। ঠিক তেমনই প্রত্যেকটা অর্গানাইজেশন যা ব্যবহার করছে, যেসব ভেন্ডরের প্রোডাক্ট ব্যবহার করছে, তাদের সেসব ভেন্ডরের কী ধরনের রিস্ক ফ্যাক্টর আছে সেটা কিন্তু তাদের জানাটা খুব জরুরি। এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন অবভিয়াসলি ভ্যারি করবে। তার মানে এই আমার উইকনেস যদি আমি জানি, মুশফিক ভাই যেটা বলেছেন যে এভরি অর্গানাইজেশন শুড হ্যাভ উইকনেস। সিকিউরিটি থ্রেটে আমরা সবাই থাকবো, আমরা কখনোই বলতে পারবো না যে আমরা 100% সিকিউর, বাট আমার উইকনেসগুলো যদি আমি জানতে পারি, আমার উইকনেসকে প্রিভেন্ট করার জন্য যদি স্ট্র্যাটেজি দিতে পারি, দ্যাট কুড বি দ্য বেস্ট ডিফেন্স আই থিঙ্ক। সো এখানে রিস্ক অ্যানালাইসিস করা, কাস্টমাইজ ওয়েতে রিস্ক অ্যানালাইসিস করাটা আমার মনে হয় আমার গভর্নেন্স ফ্রেমওয়ার্কে খুব ইম্পর্টেন্ট। আমার বিভিন্ন কমপ্লায়েন্সগুলো ঠিকমতো মনিটর হচ্ছে কিনা সেটা দেখাটা যেরকম ইম্পর্টেন্ট, যে কোনো ধরনের কমপ্লায়েন্সের ব্যত্যয় হলে সেগুলোকে অ্যাড্রেস করার জন্য আমার কি অ্যাকশন থাকবে সেগুলো ডিফাইন করা থাকাটা খুব জরুরি প্রতিটা অর্গানাইজেশনের এই ফ্রেমওয়ার্কের ভিতর আমি মনে করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। আমি যদি একটু আমাদের তৃতীয় প্যানেলিস্ট যারা ফাহাজ্জামান চৌধুরী, জয়েন্ট ডিরেক্টর ICT বাংলাদেশ ব্যাংক, ওনার কাছে যাই। এবং এই AI যুগে যে জিনিসটা হচ্ছে কি, যে একটা নিরাপত্তা যেমন, সেই সঙ্গে প্রাইভেসি, সেই সঙ্গে অনেক ডিসিশন আসলে কোনটুকু AI করবে, কোনটুকু মানুষের কাছে যাবে, এই যে চ্যালেঞ্জের জায়গাটা, অর্থাৎ এবং একটা AI-এর একটা এথিক্যাল কনসিডারেশন আছে যে কতটুকু আসলে AI ব্যবহার করবো, কতটুকু করবো না। এই কমপ্লেক্স জায়গায় যদি আপনি একটু আলোকপাত করতে পারেন, এই সিকিউরিটি কনটেক্সটে আমরা আসলে এই জায়গাগুলো কীভাবে অ্যাড্রেস করতে পারি। ধন্যবাদ সুমন ভাই, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছেন, এবং একটু যদি বলি এটা একটু কমপ্লেক্স কোশ্চেনও, স্পেশালি দ্য বাংলাদেশের কনটেক্সটে। তো আমি একটু সময় চেয়ে নিব, সরি ফর দি অডিয়েন্স, আমার কথাটা আমি একটু প্রিমিটিভ নিয়ে কথা বলবো, বিকজ আমি এখানে যাদের সাথে সামনে যারা আমার উপস্থিত আছেন আমি অনেকেই চিনি, এবং এদের মধ্যে অনেকেই হচ্ছেন সাইবার সিকিউরিটি এক্সপার্ট, আমি এক্সপার্ট হিসেবেই চিনি, ইন্ডাস্ট্রি এক্সপার্ট আপনারাও আছেন। তো আমার মনে হচ্ছে যে আমি আই ওয়ান্ট টু সে সামথিং যেটা আমাদের একটু থিমেটিক সিকিউরিটি নিয়ে, মানে আমি ফিলোসফিক্যাল সিকিউরিটি নিয়ে কথা বলতেছি, যে সাইবার সিকিউরিটি প্র্যাকটিশনার ডুজ ডোন্ট, বা আমরা যে ধরনের টেকনোলজিগুলো দেখি, মোস্টলি যেটা মুশফিক ভাই মেনশন করেছে, ইনহেরিটেন্ট ফ্রম দ্য ইম্পোর্টেড টেকনোলজি নিয়ে আমরা কথা বলি। ইভেন আমরা যে গভর্নেন্স ফ্রেমওয়ার্কগুলো নিয়ে বলি, আমি কোভিড যদি বলি, ITIL বলি, সার্ভিস ডেলিভারি, সবই ইম্পর্টেন্ট, ISO বলেন, NIST বলেন। আমি মূল কোশ্চেনে আসার আগে আমি প্রিমিটিভ ডিসকাশনটা হচ্ছে, আমরা যদি দেখি যে খ্রিস্টাব্দ 1 থেকে 1800 সাল পর্যন্ত এই উপমহাদেশ এবং চীন, এরা হচ্ছিল জিডিপির গ্রোথের, যদি আমরা ডাটা অ্যানালাইসিস করি তাহলে দেখবেন জিডিপিতে 1 আর 2 ছিল, র্যাঙ্কিংয়ে 1 অথবা 2 আসতো। মানে আমরা খুবই সমৃদ্ধ একটা কান্ট্রি মানে হিসেবে ছিলাম যখন আমরা পার্ট অফ দিস ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ছিলাম, উর্বর ভূমি, কারণ এটা ছিল একটা কৃষিভিত্তিক সোসাইটি। যখনই আমাদের ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো, সেখান থেকে আমরা পিছিয়ে যেতে শুরু করি। এর প্রিমিটিভ অবশ্য ছিল হচ্ছে রেনেসা, ইউরোপের যে 15th সেঞ্চুরিতে। তো যেটা হয় যে আমি ফার্স্ট সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা বাদ দিই, আমি থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে শুরু করি। 90s 80s দিকে যখন থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা আরও আগেই শুরু হয়েছিল, বাট ইন্টারেস্টিংলি চীন কিন্তু একটা কৃষিভিত্তিক থেকে ট্রান্সফর্ম হয়। তো আমরা কিন্তু থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ট্রেনটা মিস করি, আমরা তো ফার্স্ট সেকেন্ড মিসই করি। তখন আমাদের মধ্যে একটা, আমার মনে আছে মানে 90s দিকে কম্পিউটার জানতে হবে, চাকরি পাইতে গেলে কম্পিউটার জানতে হবে, এটা একটা বিশাল ছিল। তো যেই মুহূর্তে আমরা কম্পিউটার জানতে হবে শিখছি, তো আমাদের মধ্যে পাবলিক সেক্টরে, যেহেতু আমি পাবলিক সেক্টরকে বিলং করি, আমার অভিজ্ঞতাও পাবলিক সেক্টরে, তখন একটা ফিয়ার কাজ করলো যে আমাদের মনে হয় চাকরি থাকবে না। তারপরে কম্পিউটার জানা, কম্পিউটার শিখার যেই জেনারেশনটা কম্পিউটার 30-এ শিখতে চায় নাই চাকরিতে ঢুকে, তারা 40-50-এ ঠিকই কম্পিউটার শিখতে বাধ্য হচ্ছে, বাট আমরা অনেক অপরচুনিটি মিস করেছি। কী ধরনের মিস করেছি, যে
আমরা যখন আমেরিকা, ইউরোপ এবং চীনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বসে বসে কোড করতো, আমরা তখন এক্সেলে, মাইক্রোসফট ওয়ার্ডে কাজ শিখতাম। মানে আমাদের মেইন এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারদের মেইন ইয়েটাই ছিল যে এটা মনে হচ্ছে, মানে জেনারেল পারসেপশন ছিল যেটা হচ্ছে মাইক্রোসফট এবং ইয়ে নিয়ে কাজ করে, এটাই মনে হয় প্রোগ্রাম। তো তারা ইন্ডাস্ট্রি স্কেলে সফটওয়্যার কিনলো, আমরা মাইক্রোসফট এক্সেল শিখলাম, আমরা ইউজার হলাম, তারা আমাদের কাছে এগুলো সোল করলো। তো আমরা ওই ট্রেনটা মিস করেছি। তো মোরওভার আমাদের যেটা হয়েছে যে আমাদের যে ট্যালেন্টেড রিসোর্সগুলো, যারা তৎকালীন যদিও কম্পিউটার সায়েন্সের পড়াশোনাগুলো শুরু হয়েছে ইউনিভার্সিটিগুলোতে, বুয়েট মনে হয় আমার যা জানা মতে সবার প্রথম মনে কম্পিউটার সায়েন্স, খুলনা ইউনিভার্সিটি সহ কিছু পাবলিক ইউনিভার্সিটি শুরুতে করেছে এবং পরবর্তীতে প্রাইভেটে। তখন তারা কিন্তু ট্যালেন্ট হান্টগুলো করেছে, যে একটা কোড করতে গেলে যে ধরনের রিসোর্সগুলো দরকার হচ্ছে এই তৃতীয় বিশ্ব থেকে নিয়েছে। এখন দেখেন, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যদি আমি বলি, এটা টোটালি এআই। আমরা যে আজকে কথা বলতেছি সিকিউরিটি নিয়ে আমি আসছি, টোটালি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন কিন্তু মডার্ন ওয়ার্ল্ডে সবাই বাচ্চাদের বলতেছে তুমি এআই শিখো, কম্পিউটার শিখো, এটা কিন্তু না। মানে আমরা যখন কম্পিউটার শিখে পড়ছি, এখন আমরা পাইথন নিয়ে কথা বলতেছি, আমাদের প্রচুর ডেভেলপার হচ্ছে, প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, এখন আর আমাদের এই রিসোর্সগুলোর দরকার হবে না আনফর্চুনেটলি, বিকজ আমার এই যেটা আমরা দেখলাম যে আমার শ্রদ্ধেয় সহকর্মী তোফায়েল ভাই খুব সুন্দর একটা প্রেজেন্টেশনের মাধ্যমে জিনিসগুলা তুলে ধরেছে সবার সামনে, যে এখন চ্যাট জিপিটি দিয়ে, মানে জেনারেটিভ এআই দিয়ে সব কিছু করা যাচ্ছে, ডেভেলপমেন্ট, সিকিউরিটি টুল। ইভেন মজার ব্যাপার হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা কোশ্চেনারি তৈরি করতে গিয়ে, অনেকদিন ডেভেলপমেন্টে কাজ করি না, তো দেখা গেছে যে আমাকে গুগল ফর্মে বসে বসে যদি 150-200 কোশ্চেন বানানো হয়, এটা তো একটা ঝামেলা। তো আমি কি করলাম, এআই থেকে একটা টেমপ্লেট তৈরি করলাম। টেমপ্লেটগুলোকে বললাম যে এই টেমপ্লেটের উপর তুমি আমাকে কোড করো, আমি গুগলের যে অ্যাপে ওইখানে কোডটা বসাই দিলাম, স্ক্রিপ্ট চালাই দিলাম, জাস্ট ইট ম্যাটার্স অফ 5 মিনিটস। আমি এখন 200-300 কোশ্চেন যা দেই অটোমেটিক গুগল ফর্মে এটা ট্রান্সফর্ম করে নেয়। তার মানে এই যে একটা ম্যানুয়াল প্রসেসটাকে অটোমেট করাটা ইন্ডাস্ট্রি স্কেলে সম্ভব হচ্ছে। তো এখন আমরা আমাদের এই জায়গাটাতে আমরা কিন্তু পিছিয়ে আছি। যেমন আমরা এআই সম্পর্কে আমাদের একটা কাজ, মানে আমরা আসলে বুঝতে পারতেছি না যে এআইয়ের ইমপ্লিকেশনটা কি হতে যাচ্ছে। মানে তো এখানেও আমি যদি আমার অভিজ্ঞতায় দেখি যে ডেভেলপমেন্টের জায়গা থেকে আমরা অলরেডি যেখানে স্কেলেবল হয়ে গেছে, তার আগে আমাদের বিজ্ঞ আলোচকরা ক্লাউড নিয়ে বলেছে, আমরা এখন ডাটা সেন্টার নিয়ে কথা বলতেছি যখন ক্লাউড চলে আসছে। মানে আপনার সরি টু সে ডাটা সেন্টার নিয়ে যারা বিজনেস করছে, আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট, বাট এখন হচ্ছে সব কিছু ইন্ডাস্ট্রিতে স্কেলেবিলিটি হয়ে গেছে। আমরা যখন ডাটা সেন্টারের প্রতি সময় নষ্ট করছি, সেখানে গ্লোবালি তারা হচ্ছে অ্যাজাইল মোডে চলে গেছে। তারপরে এআই হচ্ছে অন টপ অফ দ্যাট প্রচুর নিয়ে আসছে। মানে এখন আপনার সফটওয়্যার তৈরি করাটা হচ্ছে, মানে আপনি এখন একদিনে কতগুলো সফটওয়্যার তৈরি করতে পারতেছেন, এটা হচ্ছে এখন স্কিল। বা রাদার দেন ওয়াটারফল মেথডের মতো যে আমি একটা সফটওয়্যার কত মাস ধরে তৈরি করে আমার গোল ফুলফিল করতেছি। তো এই ট্রেন্ডগুলো মিসের পিছনে আমি যদি একটু তাকাই, তা আমাদের সিরিয়াস ল্যাক অফ গভর্নেন্স রয়েছে, মাইন্ড সেট আপের একটা বিষয় রয়েছে, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে। আমি একটু সেলফ ক্রিটিসাইজের জায়গা থেকে বলতেছে, আমাদের মধ্যে যথেষ্ট জড়তা কাজ করে। এবং আমি বাংলাদেশের কনটেক্সটে, তারপর আমি মূল কোশ্চেনে আসছি, আমাদের বাংলাদেশের কনটেক্সটে আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে যে অপরচুনিটি ইজ গ্রেটার দেন রিস্ক। হাওয়েভার আমাদের ধরনের যে গভর্নমেন্ট থিম, সেখানে হচ্ছে রিস্ক ইজ গ্রেটার দেন দি অপরচুনিটি। বাট বাংলাদেশ এই যে অপরচুনিটি গ্রেটার দেন রিস্ক, এটাকে ইগনোর করা, রিস্ক ইজ গ্রেটার দেন দ্য অপরচুনিটি, এই থিমটার কারণে আমরা কিন্তু আমাদের জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, এভরি কনটেক্সটে পিছিয়ে যাচ্ছি। নাও ইট কামস টু দ্য সিকিউরিটি। এখন আমাদের দেখেন, সিকিউরিটি গ্লোবালি হচ্ছে অর্কেস্ট্রেট হচ্ছে, আমার টোটালি সিকিউরিটি পোস্টারটা অটোমেশনে চলে যাচ্ছে, এভরিথিং। আর উই প্রিপেয়ার্ড? এখন ইথিক্যাল কনটেক্সটে খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, কমপ্লেক্স কোশ্চেনটার আগে বললাম, আমরা যখন ইথিক্স নিছি, প্রথমত হচ্ছে যে আমরা কি আমাদের গভর্নেন্সকে এনশিওর করতে পারতেছি। স্টিল পাবলিক এন্টিটিতে, আমার এখানে পাবলিক স্টেট ব্যাংকের অনেকগুলো লোক চলে আসছে, আপনাদের যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের মধ্যে একটা মিথ কাজ করে যে পাবলিক সেক্টরে স্কিলের এফিসিয়েন্সি আছে। এটা একটা মিথ। কেন বললাম? পাবলিক সেক্টরে আমি আমার ক্যাপাসিটি ডেভেলপমেন্টের অনেক প্রোগ্রামে দেখেছি, আমি ক্লাউড নিয়ে বা সাইবার সিকিউরিটি নিয়ে যখন পড়াই, বিশেষ করে যারা মিলেনিয়াল এবং হচ্ছে জেনজি জেনারেশনের, তারা কিন্তু অনেক স্মার্ট, তারা কিন্তু জানে। ইভেন এটা আপনার যদি পাবলিক ব্যাঙ্কগুলোকে বলি বা প্রাইভেট, তারা কিন্তু জানে। প্রবলেমটা হচ্ছে যে এখানে একটা জেনারেশন গ্যাপ আছে সিনিয়র লেভেলের সাথে, যে যারা হচ্ছে যে ওয়েল ইকুইপ না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাইন্ড সেট আপটা হচ্ছে যে গভর্নেন্সের পার্সপেক্টিভে, যে ব্যাংকের যারা আইটি সেক্টরের লোকজন এবং সাইবার সিকিউরিটি সেক্টরের লোকজন, তাদেরকে ব্যাংকের জেনারেল লোকজন একটা থ্রেট মনে করতেছে, রাদার দেন তাদের নিজস্ব পিপলের চেয়ে। তারা একটা এই জায়গাটাতে গভর্নমেন্ট স্ট্রাকচারে একজন সিটিও বা সিসোর কিন্তু যথেষ্ট বেগ পেতে হয় বোঝানোর জন্য।
এমন না যে এখানে যে মানে স্কিল রিসোর্সের আমাদের ওভারঅল ঘাটতি আছে, সেটা একটা ডিফারেন্ট আলোচনার বিষয়। বাট এই জায়গাটাতে তো এইটা আমি জানি না যে ইথিক্সের জায়গা থেকে আমি যে আমার অর্গানাইজেশনের আইটি পিপলকে ইনক্লুসিভ অ্যাটিটিউডে মনে করতে পারতেছি না, রাদার দেন তাকে মনে করতেছি সব কিছু আইটি হয়ে গেলে তো আমাদের কাজ থাকবে না, বা আমাদের মনে হচ্ছে গ্রাউন্ডটা চলে যাবে। এই ধরনের যে একটা অনাস্থা আমি ইন্ডাস্ট্রিতে বা আমরা দেখেছি, এটা আমরা মোর ফেস করি, গভর্নমেন্টের কাছ থেকেও আমরা দেখেছি, ব্যুরোক্রেটিক জায়গা থেকেও দেখেছি, সেইটা আসলে পরিষ্কার করার প্রয়োজন। দেন এবার একটু শেষ করতে হবে। জি জি, আমি একটু সংক্ষেপে এবার আসছি যে সেই কমপ্লেক্সটা হচ্ছে যে ইথিক্যাল গ্রাউন্ডে। এখন আমরা জানি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে আমরা মোরলেস যেগুলো আমরা ইম্পোর্টেড কথা পাই, এই মুশফিক ভাই যেগুলো বলো ইম্পোর্টেড প্রোডাক্টের মতো, সেটা হচ্ছে যে অ্যালগোরিদম বায়াসড। যে এআইয়ের সবচেয়ে খারাপ দিক হচ্ছে অ্যালগোরিদমিক বায়াসনেস আছে। ধরেন আপনি যদি অ্যালগোরিদমটা ইম্পোর্ট করেন, দ্যাট উড বি এ ক্যাটাস্ট্রফিক কনসিকুয়েন্সেস। আপনার প্রাইভেসি প্রিজার্ভেশন, বর্তমানে তো প্রাইভেসি প্রিজার্ভেশন বলে কিছু নাই। আমি মোবাইলে যে কথাগুলো বলতেছি দেখা গেছে একটু পরে আমাকে প্রম্পট করবে, তার মানে হচ্ছে আমার ভয়েস থেকে শুরু করে এভরিথিং ওয়েসগুলো এনাবল। তো আপনি যদি প্রাইভেসি প্রিজার্ভ করতে চান, ফার্স্ট অফ অল আপনাকে হ্যাভিলি কাস্টমাইজ করতে হবে, যেই মডেলটা চায়না করেছে। যদি আমরা চায়নার মডেলটা দেখি তো সেটা হ্যাভিলি সব কিছু কাস্টমাইজ করলে আপনি প্রাইভেসি প্রিজার্ভেশন মেনটেন করতে পারবেন। এখন একটা খুব সিকিউরিটির জন্য খুব ইন্টারেস্টিং টপিক, আমি এইটা নিয়ে কাজ করছি রিসার্চের, যেটা হচ্ছে ফেডারেটেড ইনক্রিমেন্টাল লার্নিং। এবং আপনি এইখানে ফেডারেটেড সিস্টেমে, ডিস্ট্রিবিউটেড সিস্টেমে আপনি কিভাবে লো ইন্টেন্সিভ কম্পিউটিং ইউজ করে কিভাবে এআই বেসড অ্যালগোরিদমগুলোকে হ্যান্ডেল করবেন এবং উইথ দ্য প্রিজার্ভেশন অফ দ্য প্রাইভেসি। সো দ্যাট ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট থিং, যে এটা বাট দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এখনও এই জিনিসগুলোকে অ্যাডহিয়ার করার কালচার তৈরি হয় নাই। এবং যেটা আমার সবচেয়ে বড় যে এই ধরনের ল্যাক অফ গভর্নেন্স, ল্যাক অফ এআই বেসড অ্যাওয়ারনেসের কালচার, ল্যাক অফ আইটি টেকনোলজি, মানে ওভারঅল এই জিনিসটার কালচারের কারণে আমরা যে মানে প্রথমত হচ্ছে আমাদের নিজেদের ইথিক্সেরও তো কোনো ঠিক ঠিকানা নাই। মানে আমি যদি বলি যে আরোই মানে আমাদের অর্গানাইজেশনাল ইথিক্যাল স্ট্যান্ডার্ড কি ঠিক আছে, তাহলে এআই বেসড যে ইথিক্যাল স্ট্যান্ডার্ড সেটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে আমাদের জন্য খুবই একটা চ্যালেঞ্জিং। বাট আই এম অপটিমিস্টিক যে আমাদের কয়েকটা জেনারেশনের মধ্যে, বিশেষ করে যারা ইয়াঙ্গার জেনারেশন, তারা থ্রু দেয়ার নলেজ এবং তাদেরকে যদি আমরা এম্পাওয়ার করতে পারি প্রপারলি, তাহলে হয়তো এখানে একটা চেঞ্জ আসবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ফাজ ভাই। আমরা বোধহয় সবার পিছনে দৌড়চ্ছি, নাহলে আলোচনাটা আসলে আমরা শুরুই করতে পারলাম না, মনে হয় সেই জায়গায় হয়তো শেষ করতে যেতে হচ্ছে। তবু আমি যদি একটু সামারাইজ করি, সেটা হচ্ছে যে প্রথমে তোফায়েল ভাই আমাদের 35টা টুলের কথা বলেছেন, আমরা যেন ব্যবহার করি সেটা। আমাদের বোধহয় দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আসলে এই এআই ডিফেন্স সাইবার অ্যাটাকের যুগে আমাদের প্রস্তুতির মাত্রাটা আসলে অনেক বাড়াতে হবে এবং ডাইভার্সিফাই করতে হবে। সেখানে এআইকে ব্যবহার করতে হবে এআই থেকে বাঁচার জন্য। ফায়ার এগেনস্ট ফায়ার, একটা চমৎকার শব্দ দেখলাম ওনার প্রেজেন্টেশনের ভেতরে। আর আমাদের মুশফিক ভাই বলেছেন যে আরও লেভেল অফ অ্যাবস্ট্রাকশন দরকার, অর্থাৎ এই সফটওয়্যারগুলো যাতে সাইবার অ্যাটাক থেকে সেভ করা যায় কম্পারেটিভলি, যে যাতে কমন জিনিসে আসলে আক্রমণের পরিমাণ বেশি হয়, খুব স্বাভাবিক। উইন্ডোজে অনেক বেশি আক্রমণ হয়, কিন্তু সেই তুলনায় ম্যাক কিংবা লিনাক্সের আক্রমণের পরিমাণ কম, যদি আমি ডেস্কটপ পার্সপেক্টিভে দেখি। তো সেই জায়গা থেকে দ্যাটস দ্য ভেরি গুড পয়েন্ট। আবার সেই সঙ্গে আমাদের সিকিউরিটি মনিটরিংয়ের ক্ষেত্রেও, যে আগে আমরা ম্যানুয়ালি যে মনিটরিং করতাম সেই মনিটরিংটা আসলে হবে না, সেটা সার্ট বলি, কম্পিউটার রেসপন্স টিম বলি, কিংবা আমাদের সক নক যে জায়গায় বলি না কেন, এখানে আসলে এআই ব্যবহার ছাড়া আমাদের কোনো উপায় নেই। এবং সেই টুলগুলো অনেক এক্সাম্পল আমরা আগের প্রেজেন্টেশনে দেখেছি। আমাদের উই নিড টু অ্যাডপ্ট। গভর্নেন্সের কথা বলেছেন আমাদের, আমি শফিকের নাম ভুলে যাচ্ছি, তো ডক্টর শফিক বলেছেন, আমাদের মুশফিক ভাই, এই ফাহাদ ভাই ভীষণ গুরুত্ব দিলেন যে এআই বেসড মানে এথিক্যাল। শেষ কথাটা শেষ করতে চাই আপনার, যে আমাদের নিজেদের এথিক্যাল স্ট্যান্ডার্ড আসলে আগে ঠিক করতে হবে যদি আমরা এআইকে আসলে এথিক্যালি ব্যবহার করতে চাই। উনি অ্যালগরিদম বায়াসনেসের কথা বলেছেন, ভীষণ গুরুত্বপূর্ণ। কাজেই এআই ব্যবহারের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। আসলে আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের এআই ব্যবহার করতে হবে যদি আমাদের এআইয়ের বেনিফিটও নিতে চাই, আবার নিরাপদভাবে আমরা আমাদের কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে চাই, এআইকে ব্যবহার করতে চাই, এবং এআই রিলেটেড থ্রেট থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে পারি। আমার কাছে মনে হচ্ছে অনেক বড় ডিসকাশন, এবং স্বল্প সময় বোধহয় আমি জানি না আমাদের শ্রোতারা কতটুকু স্যাটিসফাইড হলেন আমাদের আলোচনায়। বাট আমার মনে হয় যে দিস দ্য বিগিনিং। আমাদের এই আলোচনাটা দীর্ঘদিন করতে হবে, এবং আলোচনার পাশাপাশি আমাদের প্রস্তুতি নিতে হবে, যে সক্ষমতা বাড়াতে হবে, যাতে আসলে আমরা এই পরবর্তী প্রজন্মের যে থ্রেট, যেটা ফাহাদ ভাই বললেন যে ফোর্থ জেনারেশন আসলে বেসিক্যালি এআই, তো সেই জায়গায় আমরা কীভাবে নিজেদেরকে রক্ষা করব। আবার একটা জিনিস আমার কাছে মনে হয় ঠিক উল্টো,
যে এআই মেশিন লার্নিং বলতে বলতে আমাদের বেসিক লার্নিংটা আমরা ভুলে যাচ্ছি। আমি কদিন আগে জাপানি এক রিসার্চ প্রফেসরের কথা বলছিলাম, উনি বলছেন যে আমরা এখন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার খুঁজে পাই না, সবাই দেখি এআই মেশিন লার্নিং পড়ে। তো ওই ফান্ডামেন্টালটা বোধহয় মেন্টালটা বোধহয় আমাদের দরকার। সো এআই যেমন আমাদের জানতে হবে, এআইকে প্রিভেন্ট করবো কীভাবে এই রিলেটেড থ্রেটকে, এই ডিপ ফেক থেকে শুরু বহু এক্সাম্পল দিয়েছেন ভাই, আমি সেই আলোচনায় না যাই। তবে আমাদেরকে মনে হচ্ছে, তবে এই নলেজ জায়গাটা আমাদের আসলে সবাই বললেন যেটা, যে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এবং নলেজ বিল্ড আপ এবং সেটাকে নিয়মিত ব্যবহার পরিচর্যা, এবং তাহলে আসলে একটা নিরাপদ সেভার ওয়ার্ল্ড মধ্যে আমরা পেতে পারি, সেটা ব্যাংকিং সেক্টর বলি, এন্টারপ্রাইজ বলি, গভর্নমেন্ট বলি, প্রত্যেকটা জায়গায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এই প্যানেল আলোচনাটা এখানে শেষ করছি।